অপারেশন রাইনোর পর এবার অপারেশন এলিফ্যান্ট। মানুষ হাতির সংঘাত কমাতে উদ্যোগ নিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। এই অপারেশন এলিফ্যান্টের মধ্যে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ যে অপারেশন এলিফ্যান্ট শুরু করেছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ হাতি সংঘাত কমানো এবং হাতির হামলায় যে মানুষের মৃত্যু হচ্ছে এবং ফসল নষ্ট হচ্ছে সেটা কমানো। এই অপারেশন এলিফ্যান্টে কিন্তু বেশ কিছু হাতির করিডোরকে চিহ্নিত করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। সেই সমস্ত এলাকায় কিন্তু বনাঞ্চলের বাইরে যে করিডোর গুলো রয়েছে, যেগুলোতে হাতি চলাচল করে, সেই সমস্ত এলাকায় সিসিটিভি, এআই প্রযুক্তিযুক্ত সিসিটিভি লাগানো হচ্ছে এবং সৌর বিদ্যুতে এই সমস্ত সিসিটিভি গুলো চলবে। শুধু তাই নয়, বিশেষ কিছু দল নামাচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ, যারা বনাঞ্চলে হাতি ঢুকলে তৎক্ষণাৎ হাতিগুলোকে যাতে তাড়িয়ে আবার বনাঞ্চলে ঢোকানো যায় সেই কাজ করবে। এবং শুধু তাই নয়, মাদারিহাটে যে AWLW অর্থাৎ যে সহকারী বন্যপ্রাণ সহায়ক যিনি আছেন, তার অফিসে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। যে কন্ট্রোল রুম থেকে এই সমস্ত বিভিন্ন এলাকায় বসানো সিসিটিভি গুলো মনিটর করা হচ্ছে, যাতে হাতির রিয়েল টাইম ইনফরমেশন পাওয়া যায়। ধন্যবাদ। 30টি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি বিভিন্ন হাতির করিডোরগুলোতে, যেখানে হাতি জঙ্গল থেকে গ্রামে বেরোচ্ছে, এবং সেটা 24/7 আমরা মনিটর করব। লাইভ ফিড আসবে আমাদের কন্ট্রোল রুমে, এবং সেই কন্ট্রোল রুমে একটি ইমার্জেন্সি নাম্বার দেওয়া হবে জনসাধারণের জন্য। তো সেই নাম্বারে যদি কেউ কল করে, সেটা অটোমেটিক্যালি আমাদের যে ডেডিকেটেড ইমার্জেন্সি নাম্বার আছে সেখানে রুটিং হয়ে যাবে, এবং তৎক্ষণাৎ আমাদের ফিল্ড টিম যেসব জায়গায় হাতি বা অন্যান্য বন্যজীব বেরিয়েছে সেখানে পৌঁছতে পারবে, যাতে কিনা মানুষ এবং বন্যজীবের সংঘাতটাকে তৎক্ষণাৎ কমানো যায়। 3টি সাইরেন আমরা গ্রামে লাগাচ্ছি, এবং যদি হাতি সেই অঞ্চলে আসে সেই সাইরেনটিকে ঝালানো হবে, যাতে গ্রামের অন্যান্য মানুষরা সতর্ক হয়ে যান। চিহ্নিত করিডোরগুলিতে যে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হলো, এই পর্যবেক্ষণ একটা নতুন অধ্যায়ের সূচনা করলো। এতে হাতি মানুষ সংঘাতের সংখ্যাটা প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব। বন পার্শ্বস্থ যারা অধিবাসী আছেন তাদের কাছে এটা একটা আশীর্বাদ স্বরূপ বলে আশা রাখছি। এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। রাজ্যের শীতের আমেজ, পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী পারদ। কলকাতার তাপমাত্রা নামলো 20 ডিগ্রির নিচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.2। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছে, প্রতিনিধি। বিশ্বজিৎ, তাহলে দক্ষিণবঙ্গে শীত পড়লো? শীত পড়লো এ কথা বলা যাবে না, শীতের আমেজ এলো এ কথা বলা যাবে। কারণ দিনের বেলা এখনো শীতের অনুভূতি সেভাবে হবে না, কারণ এখনো যে তাপমাত্রা রয়েছে 20 ডিগ্রির নিচে অবশ্যই কলকাতায় নেমেছে। তাতে রাতে এবং সকালের দিকে শীতের আমেজ আরো বেশি অনুভূত হবে, কিন্তু যত বেলা বাড়বে তত এই শীতের আমেজ উধাও হবে। দিন ও রাতে শীতের আমেজ থাকলে তবেই শীত এলো বলা যায়। এই মুহূর্তে এই শীতের আমেজটা আরো একটু বাড়বে। আগামী 2-3 দিনে আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ আগামী সপ্তাহ, অর্থাৎ যে সপ্তাহ শুরু হলো, এই সপ্তাহের মাঝামাঝি মঙ্গল বুধবার নাগাদ তাপমাত্রা অনেকটা নামতে পারে, এমনটা অনুমান করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। কারণ কলকাতাতে যে 19.2 ডিগ্রি সেলসিয়াস আজ রয়েছে সর্বনিম্ন, এটা 18 ডিগ্রি বা তার কাছাকাছি চলে যেতে পারে এমন ইঙ্গিত রয়েছে। এবং পশ্চিমের জেলাগুলিতে যেটা 15 ডিগ্রির কাছে রয়েছে, সেই তাপমাত্রা 12-13 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস? উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের মতোই আগামী 2-3 দিনে অন্তত 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে যেমন সকালের দিকে খুব হালকা কুয়াশার সম্ভাবনা, তিনি উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশাটা একটু বেশি হতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশা হতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে এই তাপমাত্রা আগামী 3-4 দিনে অন্তত 2 থেকে 3 ডিগ্রি আরো কমতে পারে। ইতিমধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে কোথাও কোথাও। এই তাপমাত্রাটাই আরো একটু নামলে শীতের আমেজ আরো বাড়বে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ। 100 দিনের কাজে বসানো হয়েছিল গাছ। বাঁকুড়ার রায়পুরে সেই সব গাছেই কোপ। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা, বন্ধ করে দিলেন গাছ কাটার কাজ। সরকারি জায়গায় একের পর এক গাছে কোপ। কাটা গাছ রাখা হয়েছে ডাঁই করে। বাঁকুড়ার রায়পুর ব্লকে বক্সি গ্রাম,
2016 সালে এখানে 100 দিনের কাজে গাছ বসানো হয়, কোনোটা সোনাঝুরি, কোনোটা ইউক্যালিপটাস। তৈরি করা হয় বনাঞ্চল। সেই গাছ একটু একটু করে বড় হয়েছে। অভিযোগ, এইসব গাছে নজর পড়ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। বিষয়টি নজরে পড়তেই সরব হন স্থানীয়রা। গাছ কাটার কাজ বন্ধ করে দেন। এরপরেই বিডিওর দ্বারস্থ হন তারা। কে টেন্ডার দিয়েছে, কে নিয়েছে সেটা আমাদেরকে বলেনি, যার জন্য আমাদের আপত্তিটা। আমাদের গ্রামের সবার অনুরোধ যে গাছ কাটতে দেব না, যেমন গাছ আছে তেমনি থাক। কিন্তু এটা প্রশাসন জানতো নি, আমরা প্রশাসনকে জানালাম, তখন বলছে না আমরা জানিনি, এটা বন্ধ থাক। বিডিও সাহেব নিজে বলেছে যে বন্ধ থাক। এখানে গাছ কাটতে দেবো না, বাগান যেমনই আছে তেমনি থাক, কোনো পারমিশন ছাড়াই কাটছিল গাছ। আপনারা কি আটকালেন? হ্যাঁ হ্যাঁ, আমরা চাইছি যেমন বাগান যেমনি ছিল সেরকমই থাক। আর অভিযোগ আছে যে কিছু লোক কোনো একটি সরকারি জায়গায় গাছ কেটে নিচ্ছে। এটা জানার পরে আমি সংশ্লিষ্ট থানা এবং বক্সি ফাঁড়িতে জানাই এবং ওখানে পুলিশ হস্তক্ষেপ করে। হস্তক্ষেপ করার পরে ওটা আপাতত বন্ধ আছে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। রাসায়নিক সারের কালোবাজারি, সরকারি ভর্তুকির সার চড়া দামে বিক্রি, বস্তা পিছু 300 থেকে 400 টাকা বেশি নেওয়ার অভিযোগ। চন্দ্রকোনায় অসাধু ব্যবসায়ীদের রমরমা কারবার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, এই যে অভিযোগ, এই অভিযোগটা কি প্রশাসনকে জানানো হয়েছে, নালিশ করা হয়েছে? দেখো অনিন্দিতা, এই বিষয়ে আমরা ঘাটালের মহকুমা শাসকের সাথে যোগাযোগ করছি। তিনি অবশ্য পরিষ্কার জানিয়েছেন যে কৃষি দপ্তরের সাথে কথা বলে দ্রুত যাতে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের রাসায়নিক সার পায় সেই দিকটা তিনি দেখবেন। কিন্তু অনিন্দিতা, প্রতি বছরই এই যে আলুর সিজন, অর্থাৎ শীতের শুরুতেই আলু লাগানোর কাজ চলে চন্দ্রকোনা। তো আমরা জানি যে চন্দ্রকোনা আলু চাষের বয়স হয়ে পরিচিত, সেখানে কিন্তু আলু চাষের জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সারের প্রয়োজন হয়। সেই সার কিনতেই কিন্তু চড়া দাম দিতে হচ্ছে কৃষকদের। অর্থাৎ সরকার ন্যায্য মূল্যে পাওয়ার জন্য ভর্তুকি দিয়ে একটা প্রিন্ট রেট বেঁধে দিয়েছে, কিন্তু তার থেকে 300-400 টাকা বেশি নিচ্ছে ব্যবসায়ীরা। আবার ব্যবসায়ীরাও কিন্তু দাবি করছে যে তারা যে আড়তদারের কাছ থেকে মাল কিনছেন সেখানেও তাদেরকে বেশি দিয়ে কিনতে হচ্ছে। কিন্তু প্রশ্ন এখানেই যে কেন সরকারি ভর্তুকি দেওয়া রাসায়নিক সার, সেই সার বেশি দামে কিনতে হবে কৃষকদের বা ব্যবসায়ীদের? সেই নিয়ে কিন্তু প্রতি বছরই এই খবর করা হয় এবং তারপরে প্রশাসন নড়ে চড়ে বসে এবং বেশ কয়েকটি দোকানকে তারা কিন্তু অভিযান চালায়। অভিযান চালিয়ে তাদের বৈধ কাগজপত্র দেখে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু প্রতি বছরই আবার দেখা যায় যে এই শীতের মরশুমে, অর্থাৎ আলু চাষের সময়, তারা কিন্তু আবার সেই কালোবাজারি শুরু হয়ে যায় এবং কৃষকদের বেশি টাকা দিয়ে তাদেরকে রাসায়নিক সার কিনতে হয়। এখন কৃষকরা একটাই চাইছেন যে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে করে তাদের ন্যায্য মূল্যে সার কিনতে পারে সেই ব্যবস্থা করুক প্রশাসন। অনিন্দিতা, ধন্যবাদ। আমাদের কাছ থেকে তখন 1650। এইটার তো প্রিন্ট আছে আপনার 1389। এই শার্টটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। হ্যাঁ, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। লিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? 1389। এই লোকটা 70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10 হাজার টাকার মাল, এই দাম ফেলছে। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে।